গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ আবার আমরা চলে এসেছি যুক্ত ব্যঞ্জন শিখব দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে। আজ আমরা পড়ব 20 পৃষ্ঠা এবং 21 পৃষ্ঠা। চলো পড়া শুরু করি। আমি পড়ছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়ো। আজও অনেক নতুন যুক্ত ব্যঞ্জন আমরা শিখব। এখানে কিছু কথা লেখা আছে, চলো আমরা পড়ে নিই। অজানা ইতিহাস। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই পুরানো দুর্গ, বয়সের ভারে জীর্ণ, তবু নির্বিকার দাঁড়িয়ে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাস। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। চলো আবার পড়ে নিই বাক্যগুলো। এখানে দেখতে পাচ্ছ ছবিতে একটা দুর্গের ছবি। কিছু মানুষ সেই দুর্গ দেখতে এসেছে। আরেকবার আমরা বাক্যগুলো পড়ে নিই। চলো। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। এই যে বর্ণের ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলে রেফ। রেফের উচ্চারণ সবসময় উচ্চারণটা করা হয় র হিসেবে, এবং উচ্চারণের রটা সবসময় পরের বর্ণের মাথায় গিয়ে বসে। কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে বলছি। এটা জেনে রাখো যে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বর্ণটা দেখতে পাচ্ছ, এই যুক্ত বর্ণের মধ্যে, যুক্ত ব্যঞ্জনের মধ্যে আছে র এবং দ। পর্দা, তাহলে উচ্চারণ হচ্ছে পর্দা। তাহলে পয়ের পরে আসছে র, রয়ের উচ্চারণটা, রটা কোথায় গিয়ে বসছে? দয়ের মাথায়, হয়ে যাচ্ছে পর্দা। তাই তো, উচ্চারণ কি হচ্ছে? পর্দা। এখানে আবার দেখো কর্পূরের মতো উবে গেল বলছে। কর্পূর উচ্চারণ কি করছি? কর্পূর। কয়ের পরে উচ্চারণ করছি র, রয়ের উচ্চারণের সঙ্গে সঙ্গে রটা কোথায় গিয়ে বসছে? পয়ের মাথায়। রটা কোথায় গিয়ে বসছে? পয়ের মাথায়। তাহলে রটা হয়ে যাচ্ছে কি? রেপ। রটা কি হয়ে গেল এখানে? রেপ। তাহলে র সবসময় পরের বর্ণের মাথায় বসে, ঠিক পরবর্তী বর্ণের মাথায় বসে রেফ। রেফের মধ্যে কি থাকে? র। সবসময় মনে রাখবে রেফের র পরবর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয়। রেফে যে র থাকে সেই র পরের বর্ণের মাথায় বসে। তাহলে আমরা আবার বাক্যগুলো পড়ে নিই। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। দেখতে পেলে রটা উচ্চারণ করলাম, সঙ্গে সঙ্গে দয়ের মাথায় বসে গেল রেফ। এখানেও র বসে গেছে রেফ হয়ে পয়ের মাথার ওপর। সামনেই পুরানো দুর্গ। উচ্চারণ কি করছি? দুর্গ। তাহলে উচ্চারণে প্রথমে কি আসছে? র, তারপরে আসছে গ। তাহলে রয়ের উচ্চারণ প্রথমে হচ্ছে, গয়ের উচ্চারণ পরে হচ্ছে। রয়ের উচ্চারণ প্রথমে হচ্ছে, সেটা কোথায় গিয়ে বসছে? পরের বর্ণের মাথার উপর, সেটাকে বলছে রেফ। তাহলে রেফে সবসময় র
এর উচ্চারণ প্রথমে হবে, তারপরে পরবর্তী যে ব্যঞ্জন আছে তার উচ্চারণ আমরা করব। তাহলে সামনেই পুরানো দুর্গ, উচ্চারণ কেমন হলো? দুর্গ। দয় হর্ষ গয়ে রেফ। বয়সের ভারে জীর্ণ, জীর্ণ বর্গীয় জয় দীর্ঘই মূর্ধন্যয় রেফ। উচ্চারণ কি করলাম? জীর্ণ বর্গীয় জয় দীর্ঘই মূর্ধন্যয় রেফ। রয়ের উচ্চারণ হলো আগে, মূর্ধন্যয়ের উচ্চারণ হলো তারপর। তাহলে আমরা কি বলছি? মূর্ধন্যয় রেফ। পরের বাক্যটা আবার দেখো। তবু নির্বিকার দাঁড়িয়ে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। ধৈর্য, ধৈর্য, এখানে রয়ের উচ্চারণ আগে আসছে, র হয়ে যাচ্ছে রেফ। রেফটা কোথায় চলে যাচ্ছে? অন্তস্থ জয়ের মাথায়। ধৈর্য, আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। এই দুর্গে, আবার দুর্গ শব্দটা দেখো ব্যবহার করা হয়েছে। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। ব মূর্ধন্যয় রেফ। বর্ণ, বর্ণময়, ম অন্তস্থময়, বর্ণময়। বর্ণময় শব্দের বর্ণ মনে রাখবে। বর্ণ শব্দটা কিভাবে হচ্ছে? ব মূর্ধন্যয় রেফ, বর্ণ। এই প্রত্যেকটাই এক একটা বর্ণ, তাই তো? আমরা শিখেছি বর্ণ কি। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, যেটা আমরা বলি মুখে, সেটাই যখন লিখি তখন তাকে বলা হচ্ছে বর্ণ। যেমন ক, অ, এগুলো সবই এক একটা বর্ণ। এই যে আমরা বর্ণগুলো পড়ছি, আবার কতগুলো বর্ণ নিয়ে হয়ে যাচ্ছে এক একটা শব্দ, যেটা একটা অর্থ প্রকাশ করছে। আবার কতগুলো শব্দ নিয়ে হচ্ছে এক একটা বাক্য, সেটাও অবশ্যই হতে হবে অর্থপূর্ণ, না হলে সেটা বাক্য হবে না, তাই তো? তাহলে এই বর্ণ, বর্ণ শব্দটার মধ্যেও দেখো প্রথমে আসছে রয়ের উচ্চারণ, তারপরে মূর্ধন্যয়ের উচ্চারণ। তাহলে র হয়ে যাচ্ছে রেফ। রেফ কোথায় চলে যাচ্ছে? মূর্ধন্যয়ের মাথায়। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। তর্ক, তর্ক বানানটা আমরা করছি, উচ্চারণটা র আগে আসছে, ক পরে আসছে, ক এর মাথায় চলে যাচ্ছে র। তাহলে তর্ক, এই বানানে যুক্ত ব্যঞ্জন কি পাচ্ছি? কয়ের এফ, তাই তো? কয়ের এফে প্রথমে তাহলে কি হচ্ছে? কিভাবে প্রথমে কি আসছে? র, তারপরে ক। আমরা ভেঙে দেখে নেব, তার আগে আমরা আরেকবার বাক্যগুলো একটু পড়ে নিই এবং মানে বুঝে নিই। রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। বলছে রোদ্দুরে কুয়াশার পর্দা, মানে কুয়াশার যেন একটা আচ্ছাদন, একটা জবনিকা ছিল। পর্দা, একটা আচ্ছাদন। পর্দা মানে কি? আমরা বাড়িতে সবাই পর্দা টাঙাই, তাই তো? মনে হচ্ছে না কুয়াশার পর্দা পড়েছিল, সেটা কর্পূরের মতো উবে গেল। ঠিক রোদ্দুর উঠতেই আমরা সকলে জানি, প্রথমে যখন শীতকালে আমরা ঘুম থেকে উঠি দেখি প্রচণ্ড চারিদিকে একেবারে কুয়াশায় আচ্ছন্ন, কুয়াশার পর্দা থাকে চারিদিকে, তাই তো? কুয়াশার আচ্ছাদন থাকে। তারপর যত আস্তে আস্তে রোদ বাড়ে, সূর্য ওঠে, রোদ বাড়ে, ততক্ষণে কুয়াশার পর্দা সরে যায়, কুয়াশার আচ্ছাদন সরে যায়। সেরকমই বলছে রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। কর্পূর আমরা দেখেছি পূজায় ব্যবহার করি, তাই তো? কর্পূর পূজার একটা উপকরণের মধ্যে পড়ে, তাই তো? কর্পূর কি? কর্পূর রেখে দিলে কিন্তু উবে যায়। কর্পূর যেরকম উবে যায় সেরকমই বলছে যে রোদ্দুরে কুয়াশার পর্দাও সেইভাবে উড়ে গেল, উবে গেল মানে উড়ে গেল। সামনেই পুরানো দুর্গ। দুর্গ মানে হচ্ছে কেল্লা, তাই তো? দুর্গ মানে কি? কেল্লা। সামনেই পুরানো দুর্গ, বয়সের ভারে জীর্ণ। জীর্ণ মানে হচ্ছে ভাঙা, ভেঙে গেছে এরকম। বয়সের ভারে জীর্ণ, অনেক পুরনো বাড়ি, পুরনো বাড়িগুলো কি হয়? ভেঙে পড়ে, সেই রকমই অনেক দিনের পুরনো কেল্লা, সে কেল্লা বয়সের ভারে একেবারে ভেঙে পড়েছে। আমরা ছবিতেও লক্ষ্য করলে দেখতে পাবো, দুর্গতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা
দুর্গগুলো ভাঙা ভাঙা, তাই না? ভেতরের যে অংশ সেটা বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ, ইট দেখা যাচ্ছে। অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো দুর্গ এটা। তবু নির্বিকার দাঁড়িয়ে, নির্বিকার মানে হচ্ছে উদাসীন, মানে তার কোনো যায় আসে না তাতে কিছু, তাও দাঁড়িয়ে রয়েছে। নির্বিকার দাঁড়িয়ে রয়েছে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। এতদিনের পুরনো দুর্গ বয়সের ভারে ভেঙে পড়েছে, তাও তার কোনো বোধ নেই, তার কোনো, সে উদাসীন। আমরা সেই দুর্গ দেখতেই এসেছি ধৈর্য ধরে। ধৈর্য মানে কি? ধৈর্য মানে হচ্ছে আমাদের যে অধ্যাবসায় বলতে পারো, হ্যাঁ, আমাদের যে ধৈর্য ধরতে হয়, আমাদেরকে, ধৈর্য হচ্ছে একটা গুণ, একটা বিশেষণ, যেটা ধৈর্য মানে হলো আমাদের লেগে থাকার একটা প্রবণতা। হ্যাঁ, আমরা তাও ধৈর্য ধরে ঘুরে ঘুরে এই কেল্লাটা দেখছি। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। এই দুর্গটা ইতিহাসে স্থান পেয়েছে, দুর্গের কথা, এই দুর্গের বর্ণময় কথা। বর্ণময় মানে হচ্ছে খুব ঘটনাবহুল, মানে অনেক ঘটনা আছে এই দুর্গকে নিয়ে, অনেক নানা রকম ইতিহাসে নানান রকমের কথা রয়েছে, বর্ণময় কথা, নানা রঙিন কথা। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। তর্ক শব্দের অর্থ কি? মানে এ নিয়ে কারোর মনে কোনো বিতর্ক নেই। তর্ক মানে বিতর্ক, সন্দেহ। এই দুর্গটা যে ইতিহাসের একটা বর্ণময় কথা বলে, সেইটা নিয়ে কারোর মনে কোনো তর্ক বা কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে এখানে আমরা কি যুক্ত ব্যঞ্জন শিখলাম? রেফ। রেফের উচ্চারণ কিরকম হয় সেটা শিখলাম, বললাম, আবারও বলছি। রেফ সবসময় হলো পরবর্তী বর্ণের মাথার উপর বসবে। এর উচ্চারণে রেফ আসলে রয়েরই একটা রূপ হচ্ছে রেফ। যেমন রফলা তেমনই রেফ। রফলা যুক্ত হচ্ছে পরে, রেফ যুক্ত হচ্ছে বর্ণের আগে। সবসময় মনে রাখবে, রেফ যখনই দেখবে রেফ, তখনই রেফে রয়ের উচ্চারণ প্রথমে হবে, তারপর পরবর্তী বর্ণের উচ্চারণ হবে। চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। এইবার আমরা উপরের যে অংশগুলো পড়লাম, রেফের যে উচ্চারণ শিখলাম, সেটা ভেঙে দেখে নি। পয়রেফ। পয়রেফ কিভাবে হচ্ছে? র যুক্ত প। কেন লিখলাম র? আগে কেন র লিখলাম? কেননা রয়ের উচ্চারণ তো আগে হলো, তারপরে হলো পয়ের উচ্চারণ। যদি লিখতাম প যুক্ত র, তখন কি বোঝাতো? পয়ে রফলা হয়ে যেত। সবসময় এটা মনে রাখবে। তাহলে রেফ আর র ফলার মধ্যে পার্থক্যটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই বর্ণ বিশ্লেষণ থেকে, এই অংশগুলোকে ভেঙে দেখার মধ্যে দিয়ে, তাই তো? যে পয়ে রেফ সবসময় হবে, রেফে র সবসময় আগে হবে, তারপরে বসবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি। গয়ে রেফ, র যুক্ত গ। সবসময় মনে রাখতে হবে, রেফের উচ্চারণে র আগে হবে, তারপর পরবর্তী বর্ণের উচ্চারণ হবে। ধৈর্য, পর্দা। ধৈর্য বলছি যে শব্দটা, ধৈর্য অন্তস্থ জয় রেফ, তাহলে উচ্চারণে র কখন হলো? প্রথমে র হলো, তারপরে অন্তস্থ জয় উচ্চারণ করলাম আমরা। ধৈর্য, তাহলে র আগে আসছে, পরে আসছে অন্তস্থ জ, তাই তো? তাহলে সেরকমই গয়ে রেফ, দুর্গ শব্দে গয়ে রেফ, দুর্গ কিভাবে উচ্চারণ করছি? দয়হস্য গয়ে রেফ, দুর্গ। আগে র এর উচ্চারণ আসছে, তারপরে গয়ের উচ্চারণ আসছে। তাহলে রফলা আর রেফের পার্থক্যটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও বলছি, রেফের র উচ্চারণ হবে আগে, রফলার র উচ্চারণ হবে পরে। তাই আমরা যখন ভেঙে লিখব, যখন রেফ থাকবে তখন র আগে লিখব, যখন রফলা থাকবে তখন র লিখব
বর্ণের পরে। মূর্ধন্য রেফ, এখানেও র আগে এলো, তারপরে এলো মূর্ধন্য। অন্তস্থ জয় রেফ, র আগে এলো, তারপরে এলো অন্তস্থ জ। এরপরে দেখো দয় রেফ, র আগে আসছে, পরে হচ্ছে দ, র যুক্ত দ। বয় রেফ, র আগে হচ্ছে, তারপরে আসছে ব। এখানে আমরা কি পেয়েছি বয় রেফ দিয়ে? নির্বিকার বয় রেফ, নির্বি, তাহলে র এর উচ্চারণ আগে আসছে, তারপরে আসছে ব। তর্ক, তর্ক পেয়েছি কোথায়? এখানে কয় রেফ, তর্ক, তাহলে তয়ের পরে র আসছে, তারপরে ক আসছে, তাহলে কয় রেফের র প্রথমে লিখব, তারপরে যুক্ত হচ্ছে ক। তাহলে আমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবো যে রেফের র আগে আসবে, তারপর অন্য বর্ণ আসবে। আর র ফলার সময় প্রথমে যে ব্যঞ্জনটা আছে সেই ব্যঞ্জনটা লিখতে হবে। যেমন ধরো নম্র, ন ময়ে রফলা, তাহলে ময়ে রফলায় রটা কখন এলো? পরে, নম্র, তাই তো? তাহলে ময়ে রফলা এই ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনটাতে র কোথায় যাচ্ছে? ময়ের পর, তাই তো? কিন্তু আমরা যখন রেফের উচ্চারণ করব তখন রটা কোথায় আসছে? বর্ণের আগে। উচ্চারণ হচ্ছে সেই বর্ণটার আগে, চলে যাচ্ছে বর্ণটার মাথার ওপর রেফ হয়ে রটা। সবসময় মনে রাখবে রেফ হলো রয়েরই একটা রূপ, কিন্তু সেটা পরবর্তী বর্ণের মাথার ওপর বসছে। এই রকম আরো কয়েকটা নতুন কথা আমরা শিখে নিই, চলো। অর্চনা উচ্চারণ কিভাবে করব? দেখো এখানে চয় রেফ আছে, তাহলে উচ্চারণ কি করব? আগে রয়ের উচ্চারণ বলেছি করতে হবে, তাহলে কিরকম উচ্চারণ করব? অর্চনা। এরপরে দেখো চ ময়ে রেফ, কিভাবে উচ্চারণ করব? আগে রয়ের উচ্চারণ করব বলেছি, তারপরে ময়ের উচ্চারণ করব। আগে রয়ের উচ্চারণ করলে কিরকম হবে? চর্ম, তাই তো? চর্ম। তারপরে দেখো দর্শন, দ তালব শয় রেফ দন্তন্য, উচ্চারণ কিভাবে করব? দর্শন। তারপরে দেখো অধয় রেফ, ধয় রেফে আগে কিসের উচ্চারণ হবে? ধয় রেফ। এই যুক্ত ব্যঞ্জনে আগে কিসের উচ্চারণ আসছে? রয়ের। কেন? অর্ধ, অর্ধ, অধয় রেফ বলছি, অধয় রেফ, কিন্তু র আসছে ধয়ের আগে, তাই তো? অর্ধ, অর্ধ, অধয় রেফ, কিন্তু অর্ধ বলছি। তাহলে প্রথমে আসছে র, তারপরে আসছে ধ। ফর্দ, ফ দয় রেফ, ফর্দ, আগে র, তারপর দ, র যুক্ত দ। চর্চা, চ আগে, তারপরে র, তারপরে চ, তাই তো? চর্চা, চ চয় রে ফাঁকা, চর্চা, চ চর্চা, চর্চা। এই চয় রেফের মধ্যে আগে কি আসছে? র, তারপরে চ। বার্ষিক, বয়াকার মূর্ধন্য শয় রেফ হ্রস্বই ক, বার্ষিক, বার্ষিক উচ্চারণ করছি বার্ষিক, তাহলে র আগে আসছে, পরে আসছে মূর্ধন্য স। তাহলে চলো আমরা একটু মানেগুলো জেনে নিই শব্দগুলোর। অর্চনা, অর্চনা মানে পূজা করা, উপাসনা। অর্চনা, অর্চনা শব্দের অর্থ হলো পূজা বা উপাসনা। চর্ম, চর্ম মানে কি? চামড়া। দর্শন, দর্শন মানে হলো একটা বিষয়। অর্ধ, অর্ধ মানে অর্ধেক। ফর্দ, ফর্দ মানে হলো তালিকা। চর্চা, চর্চা শব্দের মানে হলো অনুশীলন বা অভ্যাস। বার্ষিক, বার্ষিক মানে এক বছরে। বার্ষিক মানে কি? এক বছরে। তাহলে আমরা এই নতুন শব্দগুলো শিখে নিলাম, প্রত্যেকটাই হচ্ছে রেফ সংক্রান্ত, তাই তো? যুক্ত ব্যঞ্জনগুলো সবগুলোই কিন্তু রেফ দিয়ে হয়েছে। অ চয় রেফ, ময় রেফ, এখানে কি যুক্ত ব্যঞ্জন পাচ্ছি? অর্চনা। এর মধ্যে যুক্ত ব্যঞ্জন কি পাচ্ছি? চয় রেফ। চয় রেফে
প্রথমে কি আসছে র, তারপরে যুক্ত হচ্ছে চ, র যুক্ত চ। চর মধ্যে কি আসছে ময়েরেফ যুক্ত ব্যঞ্জন। কিভাবে লিখব ভেঙে, র যুক্ত ম। দর্শন তালব্য শয়রেফ, কিভাবে লিখব ভেঙে লেখার সময়, র যুক্ত তালব্য স। অর্ধ উচ্চারণে যুক্ত ব্যঞ্জন কি আছে ধয়রেফ। প্রথমে কিসের উচ্চারণ আসছে র, তারপরে আসছে ধ, অর্ধ। ফর্দ দয়রেফ, প্রথমে কিসের উচ্চারণ হবে র, র তারপরে উচ্চারণ করব দ, তাহলে কিভাবে লেখা হবে র যুক্ত দ। চ চয়রে ফাকার চর্চা, চর্চা শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন কি আছে চয়রেফ, তাহলে লিখব কিভাবে ভেঙে, র যুক্ত চ। চয়রেফ ভেঙে কিভাবে লিখব, র যুক্ত চ। বার্ষিক মূর্ধন্য শয়রেফ, ভেঙে কিভাবে লিখব, র যুক্ত মূর্ধন্য স। সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছ রেফের উচ্চারণে র আসছে, র যুক্ত হচ্ছে পরবর্তী বর্ণের মাথার উপর, কিন্তু র আমরা যখন রেফ উচ্চারণ করছি তখন র প্রথমে আসছে, তারপরে আমরা পরবর্তী যে ব্যঞ্জনটা আছে সেই ব্যঞ্জনটা কিন্তু লিখতে পারবো। প্রথমে লিখব র, তারপরে সেই ব্যঞ্জনটা লিখতে হবে। তাহলে সকলে বুঝতে পারলে রেফের র এর উচ্চারণ আগে আসবে, তারপর পরবর্তী বর্ণের উচ্চারণ হবে। যেমন এখানে আবারও আমি তোমাদেরকে উচ্চারণগুলো করে শোনাই, তাহলে বুঝতে পারবে তোমরা। পর্দা, কর্পূর, দুর্গ, জীর্ণ, নির্বিকার, ধৈর্য, দুর্গ, বর্ণময়, তর্ক। তাহলে প্রত্যেকটাতেই কিন্তু কয়ের উচ্চারণ আগে আসছে, রয়ের উচ্চারণ আগে আসছে। প্রত্যেকটা শব্দতেই রয়ের উচ্চারণ আগে আসছে, তারপর পরবর্তী ব্যঞ্জনের উচ্চারণ হচ্ছে র হয়ে যাচ্ছে রেফ। রেফ হিসেবে শব্দে ব্যবহার করছি আমরা। এখানে এই শব্দগুলো পড়ে নি চলো। অর্চনা, চর্ম, দর্শন, অর্ধ, ফর্দ, চর্চা, বার্ষিক। এইবার বলেছে ডান দিক ও বাম দিক মেলাই। তোমরা এই অংশটা ভালো করে দেখো, লক্ষ্য করো, তাহলেই তোমরা পার্থক্যটা আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। রেফ আর রফলার পার্থক্যটা তোমরা এখন আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রথমটা করে দেওয়া আছে গয়ে রেফ, এখানে ভেঙে দেওয়া আছে দেখো বর্ণগুলো, আর এখানে যুক্ত ব্যঞ্জনগুলো পরপর লেখা আছে। আর এইখানে বাঁদিকে বর্ণগুলো বিশ্লেষণ করে বা বর্ণগুলো ভেঙে দেখানো হয়েছে, আর ডান দিকে কি করা হয়েছে যুক্ত ব্যঞ্জনগুলো পরপর লিখে দেওয়া হয়েছে। তোমাদেরকে কি করতে হবে, ওই যেটা ভেঙে দেওয়া অংশ বা বর্ণ বিশ্লেষণ সেইটার সঙ্গে যুক্ত ব্যঞ্জনগুলো দাগ দিয়ে মেলাতে হবে। প্রথমটা করে দিয়েছে দেখো গয়েরেফ। গয়েরেফ কিভাবে হচ্ছে তোমাদের বলেছি, আগে হবে র, তারপরে হবে গ। এরপরে পরেরটা যেটা ভেঙে দেখানো আছে চলো করে ফেলি আমরা। রয়ের উচ্চারণ আগে আসছে, তাহলে রেফ হবে, তাই তো। র যুক্ত ক মানে কয়েরেফ, তাই তো। কয়েরেফ এখানে কোথায় আছে, এখানে আছে, তাহলে মিলিয়ে দিই আমরা। তারপর দেখো দ যুক্ত র, এইখানেই দেখো পার্থক্যটা হয়ে গেল। দ যুক্ত র মানে কি দ এর রফলা, তাই তো। দ এর পরে যখন র এর উচ্চারণ হচ্ছে তখন সেটা আমি বলেছি তোমাদের রফলা করতে হবে, কিন্তু যখন আগে র থাকবে পরে দ থাকবে তখন কি করতে হবে, তখন হয়ে যেত দ এর রেফ। এইটা বলেছে দ যুক্ত র, তাহলে র এর উচ্চারণ যখন আগে আসছে তখন হচ্ছে রেফ, র এর উচ্চারণ যখন পরে আসছে তখন হচ্ছে রফলা। তাহলে দ যুক্ত র কি হবে, দয় রফলা। দয় রফলা এখানে কোথায় আছে দেখো, এই দেখো দয় রফলা। তাহলে এখানে মিলিয়ে দিই আমি। তারপর দেখো ক যুক্ত র,
আগে কিন্তু র নেই, আগে আছে কি ক। তাহলে এটা কি হবে? কয়ের রফলা, তাই তো? ক যুক্ত র আমরা আগেও শিখেছি, কয়ের রফলা ভেঙে লেখা, তাই তো? কয়ের রফলা ব্যঞ্জনটা, যুক্ত ব্যঞ্জনটা ভেঙে লিখতে আগেও শিখেছি আমরা। রফলাগুলো ভেঙে লিখলে সবসময় র হবে পরে, আর রেফে সবসময় র গুলো আগে হবে। এইটা দেখেই তোমরা সবসময় ধরে ফেলতে পারবে যে কোনটা রফলা আর কোনটা রেফ। যখনই র পরে থাকবে তখনই হবে রফলা, যখন র আগে থাকবে তখন হবে রেফ। তাহলে এখানে ক যুক্ত র, তার মানে কয়ের রফলা, তাই তো? এখানে কয়ের রফলা কোথায় আছে দেখি যুক্ত ব্যঞ্জনে? দেখো একদম শেষে দিয়েছে কয়ের রফলা। তারপর দেখো র যুক্ত অন্তস্থ জ, তার মানে কি অন্তস্থ জয়ের রেফ, আগে র আছে, তাহলে অন্তস্থ জয়ের রেফ। চলো মিলিয়ে দিই, কোথায় আছে? একটাই বাকি আছে, পড়ে আছে, দেখো অন্তস্থ জয়ের রেফ। তাহলে তোমরা বুঝতে পারলে রফলাতে র যাবে পরে, আর রেফে র আসবে আগে। এখানে এইটা দেখেই তোমরা বুঝতে পারবে কয় রেফ আর কয় রফলা। দেখো কয় রেফ হচ্ছে র যুক্ত ক, আর কয় রফলা হচ্ছে ক যুক্ত র। সব থেকে সহজ উপায় মনে রাখার, যখন র পরে হবে তখন হবে রফলা, যখন র আগে থাকবে তখন হবে রেফ, আর রেফের উচ্চারণে র আগে আসবে। এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে এবং বারবার পড়তে হবে। পড়লে তোমরা অনুশীলন করলে, অভ্যাস করলে, চর্চা করলে, এই যে আমরা চর্চা শব্দটা শিখলাম, চর্চা করলে তোমরা এই অংশটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলে দিলাম কোথায় রেফ হবে, কোথায় রফলা হবে, কখন রফলা হবে, রফলা ভাঙলে কি হবে, তাই তো? রফলা ভাঙলে ধরো এখানে যেরকম দেওয়া আছে দয় রফলা, দয় রফলা ভাঙলে কি কি পাবো? দ যুক্ত র। আর যদি বলি দয় রেফ, তখন কি হবে? তখন কিভাবে ভেঙে লিখব যুক্ত ব্যঞ্জনটাকে? র আগে আসবে, পরে আসবে দ। এটাই হলো পার্থক্য। এইটুকু পার্থক্য তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে উচ্চারণে আমরা কি করছি? রেফে রয়ের উচ্চারণ আগে করছি, পরে পরবর্তী বর্ণের উচ্চারণ করছি, আর রফলাতে রয়ের উচ্চারণ বর্ণের পরে করছি। এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং তোমরা যত অভ্যাস করবে, যত লিখবে, যত পড়বে, পড়া অভ্যাস করবে, তত তোমরা রেফের উচ্চারণ বুঝতে পারবে, কোথায় রেফ হবে, কোথায় রফলা হবে। একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। এর পরবর্তী অংশটা রয়েছে, দেখো একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখতে বলছে, অর্থাৎ সমার্থক শব্দ তোমাদেরকে দিয়েছে, একই অর্থযুক্ত শব্দ দিয়ে দিয়েছে, তোমাদেরকে এই পাঠ থেকে বেছে নিয়ে শব্দগুলো বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। এগুলোর মানেগুলো দিয়ে দিয়েছে। এখানে কিছু শব্দের মানে, এই যে শব্দগুলো রয়েছে, কিছু শব্দের মানে এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেই অর্থগুলো তোমাদেরকে কি করতে হবে? পাঠ থেকে বেছে নিয়ে লিখতে হবে। প্রথমটা দেওয়া আছে যবনিকা। যবনিকা শব্দটা আগে আমি তোমাদেরকে বললাম, যবনিকা মানে হচ্ছে কি? পর্দা, তাই তো? বা পর্দা শব্দটার অর্থ হচ্ছে যবনিকা। প দয় রেফ আকার, পর্দা। পর্দাতে কি আসছে? উচ্চারণে প্রথমে আসছে র, তাই তো? পর্দা, পর্দা উচ্চারণ করছি পর্দা, র আগে, তারপর দ। কেল্লা, কেল্লা শব্দের অর্থ হচ্ছে দুর্গ। দুর্গ মানে হচ্ছে কেল্লা, তাহলে লিখে ফেলি দুর্গ। দুর্গ দয় হর্ষ গয় রেফ, তাহলে উচ্চারণ করছি দুর্গ, লিখছি হচ্ছে গয়ে রেফ। পরবর্তী বর্ণের মাথায় চলে এলো রেফ, দয় হর্ষ, তারপরে র, তারপরে গ। সকলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? ভগ্ন প্রায় মানে হচ্ছে জীর্ণ। দেখো এখানেই রয়েছে বয়সের ভারে জীর্ণ, এই শব্দটা জীর্ণ মানে হচ্ছে ভগ্ন প্রায়।
জীর্ণ কিভাবে লিখছি? বর্গীয় জয় দীর্ঘই, মূর্ধন্যয়ে রেফ, জীর্ণ, তাই তো? জীর্ণ মূর্ধন্যয়ের ওপরে চলে যাচ্ছে রেফ হয়ে রটা। উদাসীন, উদাসীন মানে হচ্ছে নির্বিকার। এখানে দেখো রয়েছে নির্বিকার দাঁড়িয়ে, নির্বিকার মানে হচ্ছে উদাসীন, বা উদাসীন মানে হলো নির্বিকার। এগুলো এক একটা পরস্পরের সমার্থক শব্দ বলতে পারো, বা একই অর্থযুক্ত শব্দ। নির্বিকার উচ্চারণ কি করছি? নির্বিকার। তাহলে রয়ের উচ্চারণ আগে আসছে, তারপরে বয়ের উচ্চারণ আসছে। নির্বিকার। জীর্ণ দুর্গ পর্দা। তাহলে রেফের আর রফলার পার্থক্যটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এই পাতায় রেফের উচ্চারণটা শিখলাম কিভাবে করতে হবে। এর পরের পাতায় আমরা চলে আসি। পরের পাতায় দেখো একটা চিড়িয়াখানার ছবি দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছ। নানা রকম পশু রয়েছে সেখানে, কিছু মানুষ দেখতে এসেছে। চলো আমরা বাক্যগুলো একটু দেখে নিই। মজার চিড়িয়াখানা। গিয়েছিলাম চিড়িয়াখানায়। বলগা হরিণ, কমা, কমা মানে কি? অল্প থামতে হবে। বলগা হরিণ, ভাল্লুক দেখলাম। আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। উট পাখির গা যেন কলকাদার শাল। এসব একেবারেই কল্পনা নয়, সত্যি মজার অভিজ্ঞতা। এখানে দেখো কয়েকটা চিহ্ন আমরা লক্ষ্য করতে পারি। এই যে দাগটা দেওয়া আছে, এটাকে কি বলে? দাঁড়ি বা পূর্ণচ্ছেদ। এটা হলো কমা, অল্প থামতে হয়। দাঁড়ি হলে একটু বেশি সময় থামতে হয় পড়বার সময়। কমা হলে অল্প সময় থামতে হয়। আরও কয়েকটা চিহ্ন দেখে নিলাম। দেখো এটা হচ্ছে হাইফেন, ছোট ড্যাশকে বলে হাইফেন। এখানে আরেকটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে বলে বিস্ময়বোধক চিহ্ন। মানে বাক্যটা পড়ার পর একটা বিস্ময় প্রকাশ করতে হবে তোমাকে। উট পাখির গা যেন কলকাদার শাল, এইভাবে পড়তে হবে। তাহলে কিভাবে পড়তে হবে সেটা আমরা কি দেখে বুঝতে পারবো? চিহ্নগুলো দেখে। আবার অনেক সময় যখন আমরা প্রশ্ন করি, প্রশ্নের পরে আমরা কি দিই? জিজ্ঞাসার চিহ্ন দিই, তাই তো? জিজ্ঞাসার চিহ্ন দিলে সেই বাক্যটা বলবো সেইভাবে। তোমার নাম কি? তোমার নাম কি প্রশ্ন করছি, লিখছি যখন, তখন আমরা জিজ্ঞাসা চিহ্নটা দিচ্ছি, তাই তো? তাহলে পড়বো সেইভাবে, যেভাবে চিহ্নগুলো দেওয়া থাকবে সেইভাবে আমরা পড়ব। এটা কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে। যেখানে কমা থাকবে সেখানে অল্প থামবো, যেখানে দাঁড়ি থাকবে সেখানে একটু বেশি সময় থামবো, যেখানে হাইফেন থাকবে সেটা সেই দুটো শব্দ, যে দুটো শব্দের মধ্যে হাইফেনটা থাকবে সেই দুটো শব্দ একসঙ্গে উচ্চারণ করব। যখন বিস্ময়বোধক চিহ্ন লিখব তখন আমরা বিস্ময় প্রকাশ করব। যখন জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছি তখন জিজ্ঞাসা প্রকাশ করতে হবে। এইভাবে আমরা কিন্তু চিহ্নগুলো শিখলাম। জিজ্ঞাসা চিহ্ন কোথায় হবে, বিস্ময়বোধক চিহ্ন কিভাবে হবে এবং কিভাবে পড়তে হবে সেটাও বলে দিলাম তোমাদের। এবার আমরা একটু আরেকবার পড়ে নিই। গিয়েছিলাম চিড়িয়াখানায়। বলগা হরিণ, ভাল্লুক দেখলাম। আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। উট পাখির গা যেন কলকাদার শাল। এইসব একেবারেই কল্পনা নয়, সত্যি মজার অভিজ্ঞতা। তাহলে এখানে কি কি যুক্ত ব্যঞ্জন পেলাম দেখো। ব লয় গয় আকার বলগা। ভাল্লুক ভয়াকার লয় লয় হর্ষৌ ক ভাল্লুক। উল্টে পাল্টে এখানে পেলাম লয়ে টয়
তাই তো, হর্ষৌ লয় টয় একার, উল্টে পাল্টে, পয়াকার লয় টয় একার, পাল্টে। পরের লাইনে পেলাম বোল্ডার, বয়কার লয় ডয় আকার র, বোল্ডার। কলকাদার, ক লয় কয় আকার, কলকা দয়াকার র, কলকাদার। কল্পনা, ক লয় পয় দন্তের নয় আকার। তাহলে এখানে বলা হচ্ছে যে চিড়িয়াখানায় গিয়েছিলাম, কি কি দেখলাম? বলগা হরিণ। বলগা হরিণ মানে অনেক বিরাট আকৃতির যে হরিণ, সেটাকে বলে বলগা হরিণ। আর কি দেখেছি? ভাল্লুক। আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। হনুমান কি করছে? দেখো ছবিতে দেখতে পাচ্ছ, উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। বোল্ডার মানে কি? নুড়ি বা পাথরের চাই, তাকে বলে বোল্ডার। এই যে দেখো বোল্ডার দিয়ে, এইগুলোকে বলে বোল্ডার। বোল্ডার আমরা কোথায় দেখতে পাই বলো তো? সমুদ্রের ধারে অনেক সময় বোল্ডার দেখতে পাই, তাই না? দীঘাতে যদি তোমরা ওল্ড দীঘাতে যাও, পুরনো দীঘায় যাও, সেখানে বোল্ডার দেখতে পাবে অনেক। বোল্ডার হচ্ছে নুড়ি বা পাথরের চাইকে বোল্ডার বলে। বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। গন্ডারের খাঁচাটা কি দিয়ে ঘেরা আছে? বোল্ডার, এই নুড়ি বা পাথরের চাই দিয়ে ঘেরা রয়েছে। উট পাখির গা যেন কলকাদার শাল। কলকাদার মানে, কলকা মানে কি? নকশা, যেন শাল দিয়ে, শালের মতো নকশা করা। উট পাখির গাটা, এটা হচ্ছে উট পাখি। উট পাখির গাটা কিরকম বলা হচ্ছে? উট পাখির গা হচ্ছে অনেকটা নকশা করা শালের মতো। এসব একেবারেই কল্পনা নয়, এগুলো কোনোটাই কিন্তু কল্পনা নয়। কল্পনা মানে কি? কল্পনা মানে একটা অদ্ভুত, মানে অবাস্তব কিছু নয়, সত্যি মজার অভিজ্ঞতা। এগুলো হচ্ছে সত্যি মজার অভিজ্ঞতা। অর্থাৎ চিড়িয়াখানায় গেলে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। বলগা হরিণ, ভাল্লুক, হনুমান, নানা রকম পাখি, সাপ, তাই তো, নানা রকম গন্ডার, আরও অনেক কিছু দেখতে পাই, তাই না? এগুলো সত্যি কল্পনা নয়, এগুলো সত্যি অবাস্তব কিছু ঘটনা নয়। চিড়িয়াখানা গেলেই এরকম মজার অভিজ্ঞতা আমাদের হয়। তাহলে এই চিড়িয়াখানা সম্পর্কে পড়লাম এবং এখানে কিছু কিছু যুক্ত ব্যঞ্জনও শিখে নিলাম আমরা। বলগা, লয় গয়, তারপরে লয় লয় কিভাবে হচ্ছে, লয় টয় কিভাবে হচ্ছে, লয় ডয় কিভাবে হচ্ছে, উচ্চারণ কিভাবে হচ্ছে, এবং সেইগুলো দিয়ে শব্দ তৈরি। কলকা, ক লয় কয় আকার, কলকা। কল্পনা, ক লয় পয় দন্ত নয় আকার, কল্পনা। তাহলে চলো এবার রঙিন অংশগুলো, যেখানে যুক্ত বর্ণগুলো আমরা পেলাম, সেগুলো ভেঙে দেখে নিই। লয় গয় ভাঙলে কি পাবো? ল যোগ গ। লয় ডয়, লয়ের সঙ্গে যুক্ত হয়েছে কি? ড। লয় কয় যুক্ত ব্যঞ্জনে কি কি যুক্ত হয়েছে? ল যোগ ক। লয়ের পরে যুক্ত হয়েছে দেখো ক। লয় লয় কি কি যুক্ত হয়েছে? ল, তার সঙ্গে যুক্ত হয়েছে ল, লয় লয় হয়ে গেছে। লয় টয় প্রথমে যুক্ত হয়েছে ল, তারপরে লয়ের সঙ্গে কি যুক্ত হলো? ট, লয় টয়। লয় পয় প্রথমে কি এলো? ল, তারপরে তার সঙ্গে যুক্ত হলো কি? প, লয় পয়। এইবার এই যুক্ত ব্যঞ্জনগুলো দিয়ে আমরা আরও কিছু শব্দ শিখে নিই নিচে। চলো উচ্চারণ করি এবং শব্দগুলো জেনে নিই। শিল্প, কল্ল, পল্টন, বিল্ল, উল্লাস, ল্যাংচা, গুল্ম। আবার পড়ি। শিল্প, কল্ল, পল্টন, বিল্ল, উল্লাস, ল্যাংচা, গুল্ম। শিল্প, শিল্প মানে কি? শিল্প মানে কারুকার্য, তাই তো। কল্ল মানে কাল। পল্টন শব্দের অর্থ কি? সৈন্য। বিল্ল মানে কি? বেল, বিল্লপত্র বলা হয়। বিল্লপত্র মানে কি? বেলপাতা, তাই তো। পত্র মানে পাতা, বিল্ল মানে বেল। উল্লাস, উল্লাস মানে আনন্দ। ল্যাংচা, ল্যাংচা এক ধরনের মিষ্টি। শক্তিগড়ের ল্যাংচা শুনেছ নাম তোমরা নিশ্চয়ই। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। বর্ধমানে শক্তিগড় বলে একটা জায়গা আছে, সেখানকার ল্যাংচা খুবই বিখ্যাত। ল্যাংচা এক ধরনের মিষ্টি, তোমরা নিশ্চয়ই খেয়েছো ল্যাংচা, তাই না? কলকাতাতেও পাওয়া যায় সব জায়গায়।
কলকাতাতেও পাবে, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত ল্যাংচা। গুল্ম, গয়হস্য লয়ময়, গুল্ম মানে কি? ঝোপ জাতীয় গাছ, ছোট যে গাছ, ছোট ঝোপ জাতীয় যে গাছ তাকে বলে গুল্ম। তাহলে আমরা শব্দগুলোর অর্থ শিখে নিলাম। এইবার আমরা এখানে কি কি ব্যঞ্জন ধ্বনি পেলাম, কি কি যুক্ত ব্যঞ্জন পেলাম একটু দেখে নিই। শিল্প, লয় পয়, ল তার সঙ্গে যুক্ত হচ্ছে প। কল্ল, লয় জফলা, এই যুক্ত ব্যঞ্জনে কি কি যুক্ত হচ্ছে? ল তার সঙ্গে যুক্ত হচ্ছে অন্তস্থ জ। পল্টন, পল্টন, এখানে কি কি আছে? লয় টয়, ল হচ্ছে তারপরে হয়ে যাচ্ছে ট, তাই তো। বিল্ল, বিল্লতে লয় বয়, এই যুক্ত ব্যঞ্জনে প্রথমে কি আসবে? ল, তারপরে তার সঙ্গে যুক্ত হবে ব। উল্লাস, উল্লাসে প্রথমে কি আসবে? ল, তারপরে আসবে ল। ল্যাংচা, ল্যাংচাতে ল্যাংচা কিভাবে হচ্ছে? লয় জফলা, তাহলে ল যুক্ত অন্তস্থ জ, লয়ের সঙ্গে যুক্ত হচ্ছে অন্তস্থ জ। গুল্ম কিভাবে হচ্ছে? লয় ময়, ল যুক্ত হচ্ছে ময়ের সঙ্গে, তাই তো, লয় ময় হয়ে যাচ্ছে গুল্ম। এইবার তাহলে আমরা এই যুক্ত ব্যঞ্জনগুলো দিয়ে নানা রকম শব্দ শিখলাম। এইবার বলছে পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। পাঠটা পড়ে একটা বাক্যে উত্তর লিখতে বলছে, এক কথায় উত্তর লিখতে বলছে না কিন্তু। সবসময় তোমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে তারপরে উত্তর লিখবে। যখন বলবে একটি বাক্যে উত্তর লেখো, তখন কিন্তু পুরো বাক্যে উত্তরটা দিতে হবে। এখানে যে পুরো বাক্যটা দেওয়া হয়েছে সেই পুরো বাক্যে উত্তর লিখতে হবে। যখন বলবে এক কথায় উত্তর লেখো, তখন শুধু উত্তরটুকু লিখবে, শুধু যে শব্দটা হবে সেই শব্দটা এক কথায় সেই উত্তরটা লিখতে হবে। কাজে প্রশ্ন যেরকম আছে সেই অনুযায়ী উত্তর লিখতে হবে। তুমি যদি একটি বাক্যে উত্তর দাও, সেখানে যদি তুমি এক কথায় উত্তর লিখে চলে আসো, তাহলে তুমি কিন্তু পুরো নম্বর পাবে না, এটা মনে রেখো। তাহলে একটি বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে, তার মানে পুরো বাক্যে উত্তরটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এবং যখন বলা হবে এক কথায় উত্তর লেখো, তখন তোমরা শুধু উত্তরটুকু লিখবে, একটা কথায় একটা শব্দে উত্তরটা লিখবে। যখন বলা হবে পূর্ণ বাক্যে উত্তর লেখো, পূর্ণ বাক্য মানে কি? পূর্ণ বাক্য মানে হচ্ছে পুরো বাক্যে, বা একটি বাক্যে উত্তর লেখা, বা পুরো বাক্যে উত্তর লেখা মানে হচ্ছে পুরো একটা বাক্য তোমাকে লিখতে হচ্ছে। বাক্য মানে কি বলেছি? কতগুলো শব্দ পরপর বসে যখন একটা অর্থ প্রকাশ করছে তখন হয়ে যাচ্ছে বাক্য। বাক্য লেখা আর শব্দ লেখার পার্থক্য নিশ্চয়ই এখন তোমরা বুঝতে পারো ক্লাস 2তে উঠে। বাক্য কতগুলো শব্দ নিয়ে হচ্ছে বাক্য, আর কতগুলো বর্ণ নিয়ে হচ্ছে শব্দ। শব্দ মানে শুধুমাত্র একটা শব্দ, কতগুলো বর্ণ নিয়ে যখন একটা অর্থ প্রকাশ করছে তখন হচ্ছে শব্দ বা একটা কথা। আর যখন কতগুলো শব্দ পরপর বসে অর্থ প্রকাশ করছে তখন হয়ে যাচ্ছে একটা বাক্য। তাহলে একটা বাক্যে উত্তর দাও, পূর্ণ বাক্যে উত্তর দাও, বা পুরো বাক্যে উত্তর দাও মানে এক। আর একটি কথায় উত্তর লেখো বা এক কথায় উত্তর লেখো মানে হচ্ছে একটা শব্দে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। যাই হোক, এখানে বলছে একটি বাক্যে উত্তর লিখি। চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে, তাহলে পুরো বাক্যে উত্তরটা লিখতে গেলে কিভাবে লিখতে হবে তোমাদের? একের উত্তর, তাই তো। এভাবে লিখবে যে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে, তাই তো আমরা পড়েছি উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে, তাই তো। তোমরা এগুলো খাতাতে লিখবে, বইতে জায়গা নেই, তাও অল্প জায়গার মধ্যেই আমি লেখার চেষ্টা করছি। তোমরা কিন্তু এই উত্তরগুলো খাতাতে আবার লিখবে, বইতে তো অবশ্যই লিখবে, তার সঙ্গে সঙ্গে খাতাতেও লিখবে, লিখে অভ্যাস করবে। পরের প্রশ্ন দেখো, গন্ডারের খাঁচা, 2 নম্বর প্রশ্ন। গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা? আমরা পড়েছি
বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। তাহলে আমরা 2 এর উত্তর লিখব এইভাবে, 2 এর উত্তর গন্ডারের খাঁচা, গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। পুরো বাক্যে, একটি বাক্যে উত্তর লিখতে বলেছে, তাহলে পুরো বাক্যে আমি উত্তরটা লিখব, শুধু বোল্ডার লিখলাম না বা এখানে শুধু উল্টে পাল্টে লিখলাম না, পুরো বাক্যে উত্তরটা লিখছি কিন্তু, গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। পরের প্রশ্নে চলে যাই, 3 নম্বর, উট পাখির গা কেমন? আমরা পড়েছি উট পাখির গা যেন কলকাতার শাল, তাই তো, নকশা করা যেন শালের মতো। উট পাখির গা কেমন? তাহলে 3 এর উত্তর লিখব, উট পাখির গা অনেকটা কলকাতার শালের মতো, তাই তো, কলকাতার শালের মতো। তাহলে আমরা বুঝতে পারছি পুরো বাক্যে বা একটি বাক্যে উত্তর লেখা, এটার মানে কি হলো, পুরো বাক্যে আমি উত্তরটা লিখছি। চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে, এটা যদি বলতাম এক কথায় লেখো, তখন কি লিখতে, শুধু উল্টে পাল্টে, তাই তো। গন্ডারের খাঁচা কি দিয়ে তো ঘেরা, এটা যদি এক কথায় বা একটা শব্দে লিখতে বলতাম তখন কি লিখতে, বোল্ডার। কিন্তু পুরো বাক্যে বা একটি বাক্যে লিখতে হলে বা পূর্ণ বাক্যে লিখতে হলে কিভাবে লিখতে হবে, গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা। 3 নম্বরের প্রশ্ন দেখো, উট পাখির গা কেমন? উট পাখির গা অনেকটা কলকাতার শালের মতো, এটা আমি লিখলাম। কিন্তু যদি বলতাম যে এক কথায় উত্তরটা লেখো, উট পাখির গা কেমন, তখন কি লিখতে, কলকাতার শাল বা কলকাতার শালের মতো, তাই তো। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। এখানে জায়গা কম আছে বইতে, বইতে তোমরা লেখা অভ্যাস করবে, তার সঙ্গে খাতাতেও কিন্তু লেখাগুলো করে নিও। প্রশ্নের উত্তর কিন্তু খাতাতেও লেখা অভ্যাস করো। আর পড়া কিন্তু অভ্যাস করতে হবে, যুক্ত ব্যঞ্জনগুলো বারবার পড়তে হবে, লিখতে হবে। রেফ এবং রেফের যে ব্যবহার আমরা শিখলাম আজকে, সেটা কিন্তু বারবার অভ্যাস করতে হবে। রফালার রেফের পার্থক্যটা আজকে আমরা জানলাম 20 পাতা থেকে, আর 21 পাতা থেকে আমরা আরও কিছু যুক্ত ব্যঞ্জন আজকে শিখে নিলাম।